ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে শীত। উত্তরের ৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। গত কিছুদিন ধরেই উত্তরের জেলা পঞ্চগড়ে কমেছে তাপমাত্রা। শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা নেমে আসে ৮.৪ ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রা কমার সঙ্গে ঘন কুয়াশা ভোগান্তি বাড়িয়েছে জনজীবনে। বেলা বাড়ার পর কুয়াশা কেটে গেলেও ঠান্ডা কমছে না খুব একটা। শীতের জন্য বাড়াবটি নাই, ইনকামও নাই, কিভাবে চলা যায়? কাগজ তো ঠিক মতন নাই, এইভাবে সকাল থেকে বেরোচ্ছি। তো মনে করেন আমরা বিল্ডিং এর কাজ করে বেড়াই আর কি। মেহেরপুরে তাপমাত্রা নেমেছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াসে। দিনভর কুয়াশা ভাব দেখা যাচ্ছে প্রকৃতিতে। শীতের তীব্রতা উপেক্ষা করে কাজে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। আজকে অনেক ঠান্ডা পড়ছে, হাত পা ঝিনঝিন করছে, ঘরে বসে দিন যাবেন, আমাদের কাজ করি খাইতে হবে। কাজ করতে হয়েছে, হাত পা টাটি যাইছে, কিন্তু পরিবার পরিজনের জন্য কাজ করতে হয়েছে, গরিব মানুষ। নওগাঁয় জনজীবনে শীতের তীব্রতা বাড়ার প্রভাব স্পষ্ট হচ্ছে। ঠান্ডা বাতাস কষ্ট বাড়িয়েছে মানুষের। নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ কমাতে জেলা প্রশাসন থেকে নেওয়া হয়েছে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ। জেলা পরিষদের সহায়তা নিয়ে আমরা কিছু শীতবস্ত্র স্থানীয়ভাবে ক্রয় করেছি। সেগুলো আমরা অবস্থা বেশিগ্রস্ত যারা মানুষ তাদের ক্রয় ক্ষমতার সীমিত, তাদের মধ্যে আমরা অতি দ্রুততম সময়ের মধ্যে এগুলো বিতরণের চেষ্টা করছি। নাটোরে মানুষের পাশাপাশি শীতে জড়সড় প্রাণীকুল। মুরগির খামারগুলোতে দেখা দিয়েছে রোগের প্রকোপ। খামারে ঠান্ডার জন্য চরম মুরগির ক্ষতি হচ্ছে এবং মুরগির বিভিন্ন রোগ হচ্ছে। তা কাজ করে ভালো তৃপ্তি পাচ্ছে না, ঠান্ডা হাত পা শিশির করছে। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে দৌলতিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। দৃষ্টিসীমা কমে আসায় মাঝে মধ্যে বন্ধ রাখা হচ্ছে লক্ষ্মীপুর ভোলা নৌরুটের ফেরি। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী দুদিন শীতের তীব্রতা থাকতে পারে সারা দেশে। ঘন কুয়াশার কারণে উত্তরের জেলাগুলোতে দৃষ্টিসীমা নেমে আসতে পারে ১০০ মিটারের নিচে। সোমবারের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ২০ ডিসেম্বরের পর তীব্র শৈত্যপ্রবাহের আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। মৌসুমের দ্বিতীয় মৃদু শৈত্যপ্রবাহের মুখে রাজশাহী, তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গা। এর মধ্যে তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। শীতের এ তীব্রতা থাকতে পারে আরও দুদিন। ঘন কুয়াশার কারণে উত্তরের জেলায় দৃষ্টিসীমানা নেমে আসতে পারে ১০০ মিটারের নিচে। সোমবার নাগাদ হতে পারে পরিস্থিতির কিছুটা উন্নতি। মৃদু আকারের শৈত্যপ্রবাহ, এটা রাজশাহী, চুয়াডাঙ্গা এসব জায়গাতে মৃদু আকারের শৈত্যপ্রবাহ আছে। ওভারঅল তাপমাত্রা অনেকটা যেটা নর্মাল যে তাপমাত্রা থাকে তার থেকে কম আছে। পরশু দিন বা তারপরের দিন তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা আছে। তো সেটা হয়তো বেশি দিন আপনার চলমান থাকবে না, হয়তো ৩-৪ দিন তাপমাত্রা একটু বাড়ার পরে আবার তাপমাত্রা কমবে। তবে ২০ ডিসেম্বরের পর থেকে আবারও নিচে নামবে তাপমাত্রার পারদ। মৃদু মাঝারি পার হয়ে রয়েছে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা। ২০ তারিখে পরে যে তাপমাত্রা আরও অনেক জায়গায় ১০-এর নিচে নেমে যাবে এবং মৃদু থেকে মাঝারি, এমনকি কোনো কোনো জায়গায় আপনার তীব্র আকার শৈত্যপ্রবাহ চলে আসতে পারে। আর যেটা হবে যে কুয়াশায় এটাও থাকবে। ডিসেম্বর হয়তো আমরা ৫-৬ ডিগ্রি, আর এবার যেহেতু একটু কম তাপমাত্রা, সেক্ষেত্রে হয়তো যে ডিসেম্বরে আপনার হয়তো ৫-৬ নামতে পারে, কিন্তু যে মেন সে ঠান্ডা নামবে হচ্ছে জানুয়ারি। এদিকে শুক্রবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার আশপাশের এলাকায় তা ছিল ১২ ডিগ্রিতে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরাঞ্চল সহ সারা দেশেই জেঁকে বসেছে শীত। দিনের বড় অংশ কুয়াশায় ঢাকা থাকছে প্রকৃতি। বিরূপ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আলু, সরিষা, বড় বীজতলা সহ শাকসবজির আবাদ। দিনের অনেকটা বেলা ঘন কুয়াশায় ঢাকা থাকছে উত্তরের জেলা রংপুর। দুপুরের দিকে হালকা রোদ উঠলেও বিকেল হতে না হতেই আবারও কুয়াশায় ঢেকে যায় প্রকৃতি। সন্ধ্যায় বাড়ে ঠান্ডা বাতাস। উত্তরাঞ্চলের অন্যান্য জেলাগুলোতেও জেঁকে বসেছে শীত। কুয়াশার কারণে আমরা বাড়াইতে পারতেছি না, ভাড়া মারতে পারতেছে না, আমাদের খুব সমস্যা হতেছে। বা যাদের সচ্ছল অবস্থা তারা যদি এই সময় গরিব মানুষকে কম্বল বিতরণ করে বা তাদেরকে শীতবস্ত্র সাহায্য করে, তাহলে গরিব মানুষদের বেশ উপকার হতো। গত বছরের তুলনায় এবার শীত বেশি পড়ার আশঙ্কা দেখছেন আবহাওয়াবিদরা। ডিসেম্বরের শেষ ভাগ থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বয়ে যেতে পারে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ। এই রিজনটাতে অর্থাৎ উত্তরবঙ্গে কোথায় কোথাও দেখবেন
সন্ধ্যার পর থেকে মোটামুটি শুরু করে ভোর রাত পর্যন্ত এবং সকাল পর্যন্ত কোথায় কোথায় মাঝারি কোথায় কোথায় ঘন ধরনের কুয়াশা পরিলক্ষিত হচ্ছে এবং এটা জানুয়ারি মাস পর্যন্ত কন্টিনিউ করবে। শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের অনেককে এখনো থাকতে হচ্ছে ঝুপড়ি ঘরে। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে বাড়ছে তাদের কষ্ট। এতদিন তো গরম দিন আছিল, অনেক কষ্ট করে এমনি ঘর বাড়ি ছাড়াই থাকলাম, তো শীতের দিন আইতাছে, সবাই ঠান্ডা জ্বর ধরছে। নওগাঁয় শীতের তীব্রতা বাড়ার প্রভাব পড়েছে কৃষিতে। ঘন কুয়াশার কারণে আলু, সরিষা, বড় বীজতলা সহ বিভিন্ন শাকসবজির আবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগাম ছত্রাকনাশক স্প্রে এবং বড় চারাতে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া এবং সকালে পানি দিয়ে বিকেল বেলা বের করে দেওয়ার পরামর্শগুলো আমরা দিচ্ছি। শীত বাড়তে থাকায় ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সকাল সকাল ঘর থেকে বের হওয়া ও কাজ পাওয়ার কষ্ট হয়ে গেছে অনেকের জন্য। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘন কুয়াশা ও শীতের বিরূপ প্রভাব পড়ছে কৃষিতে। এ নিয়ে নওগাঁ ও মেহেরপুর থেকে আরও জানাবেন সহকর্মীরা। শুরুতেই নওগাঁ থেকে জানাবেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, নওগাঁয় তাপমাত্রা কেমন অনুভূত হচ্ছে, আর সেখানে তো বড় বীজতলা সহ শাকসবজি আবাদও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো কৃষি বিভাগ থেকে কি ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে, কৃষকরা কি বলছেন? আপনি জানেন যে উত্তরা জেলা নওগাঁয় গত 7 দিন ধরে কিন্তু ঘন কুয়াশা এবং তীব্র শীত পড়েছে, আর এই কারণে কিন্তু জনজীবনে একটা স্থবিরতা আমরা লক্ষ্য করছি, যে বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, সকালবেলা যারা কাজের সন্ধানে বের হন, তাদের কিন্তু কাঁপুনি নিয়েই ঘর থেকে বেরোতে হচ্ছে। তারা যেটি বলছেন যে হঠাৎ করে ঘন কুয়াশার কারণে আপনার ধরেন যে ভোর থেকে সকাল 9টা পর্যন্ত দিনের বেলা লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে, এবং এই কারণে 10 হাত দূরে যে কি আছে সেটিও কিন্তু যানবাহন চালক, যারা রিক্সা ভ্যান চালক, যারা মোটরসাইকেল আরোহী, যারা অন্যান্য যানবাহন চালাচ্ছেন, তারা কিন্তু এটি দেখতে পাচ্ছেন না। আর এ কারণে কিন্তু আমি আপনাকে যদি গত 5 দিনের একটা পরিসংখ্যান দেই, যে মান্দা, পোরশা এবং মহাদেবপুর ও রায়নগর উপজেলায় 9 জন কিন্তু মৃত্যুবরণ করেছে সড়ক দুর্ঘটনায়। আর আরেকটি তথ্য আপনাকে জানাই, যে আপনি কৃষির প্রভাব যদি আপনি বলেন, যে আমরা যেটি লক্ষ্য করেছি, যে আপনি জানেন যে চলতি মৌসুম কিন্তু আপনার ইরিবুরো বীজতলা তৈরির সময় এখানে কিন্তু 10,000 হেক্টর জমিতে ইরিবিরি বীজতলা তৈরির কাজ চলছে, কিন্তু এই যে ঘন কুয়াশার কারণে এই বীজতলাগুলো কিন্তু ক্ষতির মুখে পড়েছে। এই কুয়াশার কারণে এই বীজতলার যে চারা, সেগুলো কিন্তু লাল বর্ণ ধারণ করছে এবং অনেক ক্ষেত্রে মরে যাচ্ছে। এছাড়া আমি যদি আপনাকে সরিষা, আলু ও অন্যান্য ফসল, রবি শস্যের কথা বলি, সেগুলোরও কিন্তু পাতা মরে যাচ্ছে এবং সেগুলো কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে কৃষকরা আমাকে জানিয়েছেন। এই পর্যায়ে আমি কথা বলেছি এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদের সঙ্গে। তিনি আমাকে যেটি জানিয়েছেন, যে আসলে বীজতলায় ঘন কুয়াশায় যদি মানে ঢেকে যায়, সেক্ষেত্রে কিন্তু পলিথিন দিয়ে মুড়ে রাখতে হবে, এবং পাশাপাশি যদি সম্ভব হয় বীজতলাতে কিন্তু পানি দিয়ে ডুবিয়ে রাখতে হবে, তাহলে বীজতলাতে কিন্তু রক্ষা করা সম্ভব। আর আরেকটি তথ্য তিনি যেটি বলেছেন, যে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে রবি শস্য, বিশেষ করে যেগুলো আলু, সরিষা, গম, ভুট্টা এবং শাকসবজি আছে, সেই কৃষি বিভাগের পরামর্শ মোতাবেক সেখানে যদি ঔষধ, কীটনাশক স্প্রে করা হয়, তাহলে কিন্তু এগুলো রক্ষা করা সম্ভব। এই ছিল মোটামুটি এখানকার আপনার শীত পরিস্থিতি। সাদেকুল, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার মেহেরপুরের পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল, আর জনজীবনে এই তীব্র শীত কতটা প্রভাব ফেলেছে জানাবেন? কৃষিতে কি ধরনের প্রভাব রয়েছে? সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এই অঞ্চলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করলো। বেলা 9টার দিকে সেটি 0.2 ডিগ্রি কমে রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি, অর্থাৎ মেহেরপুরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আর এই শীতের যে তীব্রতা, এই তীব্রতা কিন্তু বেশিটা বাড়ছে শুধুমাত্র দিনভর যে মৃদু বাতাস থাকছে, বাতাসের কারণে শীতের তীব্রতা আসলে কয়েক গুণ বেশি বৃদ্ধি পাচ্ছে। এই কারণে মূলত স্বাভাবিক যে চলাচল মানুষের, সেটি কিন্তু ব্যাহত হচ্ছে, অর্থাৎ জনজীবন কিছুটা হলেও বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, তবে এখন পর্যন্ত রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আছে। তবে গত 3 দিন ধরে মেহেরপুরে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকার ফলে মেহেরপুরে যে বিশেষ করে আলু বা রবি শস্যের মধ্যে সরিষা আছে, মসুর আছে, এর মধ্যে আলুর সমস্যা সবথেকে একটু বেশি হওয়ার কথা বলছে, কারণ যেহেতু টানা 3 দিন ধরে ঘন কুয়াশা থাকছে এবং এই কুয়াশা যদি আরো স্থায়ী হয়, তাহলে আলুর যে লেট ব্লাইট রোগ, অর্থাৎ
ছত্রাকের আক্রমণ দেখাতে পারে। সেই ক্ষেত্রে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু এখন শীতের সময় এবং শৈত্যপ্রবাহ, এই সময় কুয়াশা একটু বেশি থাকে, যদি কুয়াশা রাতভর কুয়াশা থাকে এবং দিনের বেলা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে বিকেলের দিকে যাতে কৃষকরা আলু খেতে বিশেষ করে ছত্রাকনাশক যদি প্রয়োগ করে তাহলে সেই ক্ষেত্রে কিছুটা হলেও আলুর রক্ষা পাবে। নচেত আলুর যে শিকড় পচা রোগ বলা হয়, যেটা ছত্রাকের আক্রমণ হলে মূলত এই আলুর যে শিকড় পচা রোগ হয়, এই কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আলু। আর এই রোগের নাম লেড ব্লাইট, অর্থাৎ এটি আক্রমণ হলে কয়েকদিনের মধ্যে আসলে দৃশ্যমান হয় না, এটি আরো কয়েকদিন পরে থেকে দৃশ্যমান হয় যদি কোনো আক্রান্ত ক্ষেতে এই লেড ব্লাইট রোগ আক্রান্ত হয়। তবে কৃষি বিভাগ বারবার বলছে যেহেতু এখন শীতের সময় কুয়াশা পড়বে, এটি স্বাভাবিক, সেই ক্ষেত্রে কৃষকরা যদি একটু সচেতন হয় তাহলে হয়তো যে মাঠে যে রবি শস্য আছে সেগুলো থেকে ক্ষতির হাত থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারে। 4 মাস পর সীমিত পরিসরে চালু হয়েছে শেরপুর জেলা কারাগার। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পাঠানো 13 বন্দীকে নিয়ে কারাগারে কার্যক্রম শুরু হয়। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর জেলা কারাগারে হামলা ও ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা। এ সময় কারাগারে থাকা বন্দীরা পালিয়ে যান। কারাগারে থাকা অস্ত্র ও মূল্যবান সামগ্রী লুট করার ঘটনাও ঘটে। এতে কারাগারটি অচল হয়ে পড়ে। এদিকে এখন পর্যন্ত অনেক জেল পলাতক আসামি গ্রেপ্তার বা স্বেচ্ছায় কারাগারে আসেনি। সয়াবিন তেলের দাম বাড়ানোর কয়েকদিন পরও সংকট কাটেনি বাজারে। বোতলজাত তেল পাওয়া গেলেও সরবরাহ কম খোলা তেলের। এদিকে সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে। সবজির দাম নাগালে থাকলেও কমেনি আলুর দাম। ব্যবসায়ীদের দাবি মেনে সোমবার সয়াবিনের লিটারে 8 টাকা বাড়িয়েছে সরকার। তবে এরপরও স্বাভাবিক হয়নি সরবরাহ। বাজারে নতুন দামের বোতলজাত সয়াবিনের লিটার বিক্রি হচ্ছে 175 টাকায়, তবে খোলা তেলের লিটার 185 টাকা। এরপরও চাহিদা অনুযায়ী মিলছে না খোলা তেল। আগের রেটে তো শেষ, সেগুলি নিয়ে কালকেও অনেক ঝামেলা হয়েছে, তো যাও এগুলি শেষ। এখন আবার নির্ধারিত একটা রেট দিয়ে দিছে, ওই রেটে এখন বিক্রি হচ্ছে। এটার জন্য ঝামেলা নাই, ঝামেলা রয়ে গেছে একটু খোলা তেলের উপর। এদিকে সপ্তাহের ব্যবধানে চালের কেজিতে বেড়েছে 2 টাকা পর্যন্ত। মোটা চাল মিলছে না 54 টাকার নিচে, আর সরু চালের কেজিতে গুনতে হচ্ছে কমপক্ষে 75 টাকা। দেখি তো প্রতিদিনই নজরদারি করতেছে, কিন্তু বাট যখন করে তখন ঠিক আছে, চলে যাওয়ার পরে তো যা তাই। এদিকে বাজারে বেড়েছে নতুন আলুর যোগান। নতুন আলুর দাম কমে 75 টাকায় এলেও পুরনো আলু বিক্রি হচ্ছে আগের দামেই, 75 টাকা কেজিতে। তবে দাম কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে 90 থেকে 110 টাকা কেজিতে। চলতে আছে কম, এখন আসতে আছে কম। পুরানো আলুর সরবরাহ অনেক কম, নতুন আলুর সরবরাহ বেশি, এর জন্য নতুন আলু আর পুরানো আলু সেম। ভরা মৌসুম চলায় নাগালে আছে সবজির দাম। শিমের কেজি মিলছে 40 টাকাতেই, মূলার কেজি 20 টাকা, আর বেগুনের কেজিতে গুনতে হচ্ছে 50 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার বাইরেও সয়াবিন তেলের বাজারে সংকট কমেনি। দাম বাড়ানোর কয়েকদিন পার হলেও বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। রংপুরে খোলা সয়াবিন তেল ও পাম তেলের দাম খুচরা পর্যায়ে লিটার প্রতি 5 থেকে 6 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। বরিশালের বাজারে এখনও বোতলজাত সয়াবিনের সংকট কাটেনি, ফলে ক্রেতাদের নির্ভর করতে হচ্ছে খুচরা সয়াবিন তেলের ওপর। তবে নতুন আলুর দাম কমে বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে। চট্টগ্রামে গত সপ্তাহের তুলনায় অনেকটাই কমেছে সবজির দাম। ডিমের দাম কমলেও বেড়েছে দেশি মুরগির দাম। খুলনা ও সিলেটে সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। আদা, রসুন ও পেঁয়াজের দামও কিছুটা কম। দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতাদের। সয়াবিন তেলের দাম অত্যাধিক বেশি। আগে তেল কিনতাম 140 টাকা, 45 টাকা, এখন সেই তেল যাইয়ে এখন 180 টাকা কিনতে হয়। সয়াবিন তেল কোম্পানি আমাদেরকে দিচ্ছে না, এর ভিতরে আজকে শর্ত দিচ্ছে 3 কার্টন মালের সাথে 20 কেজি চিনি করে চাউল নিতে হবে। দ্রোহ ও ভালোবাসার কবি হেলাল হাফিজ আর নেই। বিকেলে রাজধানীর শাহবাগে নিজ রুমে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 76 বছর। তিনি ডায়াবেটিস ও কিডনি সহ নানা রোগে ভুগছিলেন। 1948 সালে 7 অক্টোবর নেত্রকোনায় জন্ম নেন হেলাল হাফিজ। যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। যৌবনের অমিত শক্তিকে শুভ কাজে ব্যয় করার এ আহ্বান সাহস যোগায় অনেককে।
অনুপ্রেরণা দেয় নতুন করে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার। সেই অনুপ্রেরণা যার কলম থেকে আসে তিনি হেলাল হাফিজ। কবিতার জন্য বাজি রেখেছেন জীবন, কবিতাকে সঙ্গী করেই কাটিয়েছেন এতগুলো বছর। এই বন্ধুর পথে হাঁটার মূল্য হিসেবে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা, পাঠকের অফুরান ভালোবাসা। 1986 সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে। দীর্ঘ 34 বছর পর 2019 সালে প্রকাশিত হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ বেদনাকে বলেছি কেদনা। হেলাল হাফিজের শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে নেত্রকোনায়। 1967 সালে নেত্রকোনা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উত্তাল 60-এর দশকে শুরু করেন লেখক হিসেবে যাত্রা। 69-এর গণ-অভ্যুত্থানের সময় রচিত নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি হেলাল হাফিজকে খ্যাতি এনে দেয়। কবিতার জন্য পেয়েছেন বাংলা একাডেমি সহ বেশ কয়েকটি পুরস্কার। যদিও কবি বলছেন মানুষের ভালোবাসাই তার জীবনের শ্রেষ্ঠ অর্জন। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নড়াইলে পিঠা ও নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় পৌরসভার ধোপাখোলা এলাকায় এই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নবান্ন উৎসবকে বরণ করে নেন শিল্পীরা। এ সময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পুলি, ভাপা, চিতই, পাটিসাপটা, মালপোয়া, রসপাকান, গোলাপ পিঠা সহ 29 ধরনের পিঠা প্রদর্শন করা হয়। ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরই এমন আয়োজনের দাবি জানান দর্শনার্থীরা। আমি কখনো দেখিনি, এটা আজকে প্রথম আসছি এবং আমার বাবা আমার সাথে এসেছেন। ফুলুরি আছে, তারপরে সবজি পিঠা আছে, রসপাকান পিঠা আছে। এই প্রজন্মকে এটা জানাতে চাচ্ছি যে পিঠা উৎসব মানে অগ্রহায়ণ মাসে যে নতুন ধানটা হয়, এই নতুন ধানের নতুন চালের যে তৈরি যে খাবারটা, তা বাঙালিদের মধ্যে তৈরি খাবারের মধ্যে পিঠাটাই প্রথমে আসে। এ ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।